আমরা এখন জানবো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। আসলে ইলেকট্রন বিন্যাস কাকে বলা হয়? আমরা জানি যে আসলে পরমাণুর কক্ষপথে আসলে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত রয়েছে সেটা যার মাধ্যমে দেখা যায়, মেনলি সেটাকে আসলে ইলেকট্রন বিন্যাস বলা হয়। এবং ইলেকট্রন বিন্যাসটা মেনলি তিনটা নীতির মাধ্যমে করা যায়। সেই তিনটা নীতি আমরা এখন একটু দেখব। তাহলে ১ নম্বর নীতি হিসেবে আমি রেখেছি হচ্ছে আউফবাউ নীতি, ২ নম্বর নীতি হিসেবে রেখেছি হচ্ছে হুন্ডের নীতি, এবং ৩ নম্বর নীতি হিসেবে রেখেছি হচ্ছে পাউলির বর্জন নীতি। প্রাথমিক অবস্থায় আমরা যেটা জানবো সেটা হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতি আসলে কাকে বলা হয়? আমরা জানি আউফবাউ হচ্ছে জার্মান শব্দ, যেটার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। যেটার অর্থ হচ্ছে বিল্ডিং আপ মানে হচ্ছে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর আগে ফিল আপ করে উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। মেনলি সেটা হচ্ছে আউফবাউ নীতি। তাহলে আউফবাউ নীতিটা যদি আমরা একটু ভালো মতো দেখতে চাই, তাহলে আমরা কিন্তু একটা ইলেকট্রন বিন্যাস করলে এটা বুঝে যাব। যেমন হচ্ছে আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে পটাশিয়ামের কত 19 না? তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করলে কত পাই? 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 4s1 3d0। তাহলে একটা বিষয় একটু লক্ষ্য করি এখানে। আমরা জানি যে ৩ নম্বর তো কক্ষপথ আসলে এখনো শেষ হয় নাই। তাহলে ৩ নম্বর কক্ষপথ শেষ না হলে আমি কিন্তু ৪ নম্বর কক্ষপথ এখানে নিয়ে এসেছি। কি জন্য? তাহলে এই যে 3D রয়েছে, এই 3D যদি আমরা শক্তি নির্ণয় করি, শক্তি নির্ণয় সূত্র হচ্ছে n+l। তাহলে n+l যদি শক্তি নির্ণয় সূত্র হয়, তাহলে n এর মান কত এখানে? n এর মান হচ্ছে 3, আর l এর মান কত? আমরা জানি যে l এর মান 2 হলে কিন্তু d উপশক্তি স্তর আসে। তাহলে এখানে 2 ইজ ইকুয়াল টু কত হয়? 5 হয়। এবং আপনি যদি এই 4 এর শক্তি নির্ণয় করার চেষ্টা করেন, তাহলে এখান থেকে কত পাবেন? n এর মান হচ্ছে আপনি 4 পাচ্ছেন, এবং s আমরা জানি s যখন উপশক্তি স্তর হয় তখন কিন্তু l এর মান কত হয়? 0 হয়। তাহলে এটা কত? 0 ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 4। তাহলে এই যে 4 এর শক্তি বেশি, মানে যে 4s এর শক্তি বেশি নাকি 3d এর শক্তি বেশি? আমরা দেখতে পাচ্ছি যে 4s এর শক্তিটা তুলনামূলক কম এবং 3d এর শক্তিটা কিন্তু তুলনামূলক বেশি। এজন্যই কিন্তু 3d অরবিটালে ইলেকট্রনটা প্রবেশ না করে 4s অরবিটালে ইলেকট্রনটা প্রবেশ করেছে, এবং এটা হচ্ছে যে নীতির মাধ্যমে প্রবেশ করেছে সেটা কিন্তু হচ্ছে আউফবাউ নীতি। আগে হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল ফিল আপ করেছে, তারপরে যদি ইলেকট্রন থাকে সেক্ষেত্রে সে উচ্চ শক্তির অরবিটালটা ফিল আপ করবে। এখন আমরা শিখবো হচ্ছে হুন্ডের নীতি। আসলে বিজ্ঞানী হুন্ড একটা নীতি দেন ইলেকট্রন বিন্যাস সম্পর্কে, যেটা কিন্তু হুন্ডের নীতি নামে পরিচিত। তো হুন্ডের নীতিটা আসলে কি সেটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে সমশক্তি সম্পন্ন যে অরবিটাল গুলো রয়েছে সেই অরবিটাল গুলোতে ইলেকট্রন সর্বপ্রথম অযুগ্ন বা বেজোড় অবস্থায় প্রবেশ করবে, এবং সেই বেজোড় ইলেকট্রনগুলোর ঘূর্ণন হবে কিন্তু একমুখী। তাহলে একটা যদি আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি এখানে নাইট্রোজেন নিলাম, তো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করব। তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো? 1s2 2s2 2px 2py এবং 2pz নিলাম। তাহলে এখানে দেখছি আমাদের 4টা ইলেকট্রন মোটামুটি শেষ হয়ে গেছে। তো টোটাল এখানে নাইট্রোজেন ইলেকট্রন কয়টা? 7টা না? তাহলে আরো 3টা ইলেকট্রন বাকি রয়েছে। তাহলে 3টা ইলেকট্রনের ক্ষেত্রে একটু লক্ষ্য করলে বুঝতে পারবো যেখানে যে পি যে উপশক্তি স্তর রয়েছে সেখানে কিন্তু আসলে 3টা অরবিটাল রয়েছে, যেটাকে আমরা বলে থাকি যে px অরবিটাল, py এবং pz অরবিটাল। তাহলে এই অরবিটাল গুলো কিন্তু সমশক্তি সম্পন্ন। এগুলো কি? সমশক্তি সম্পন্ন। এই সমশক্তি সম্পন্ন যে অরবিটাল গুলো আছে, এই সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রন সর্বপ্রথম বেজোড় অবস্থায় প্রবেশ করবে। তাহলে হুন্ডের নীতি অনুসারে এটাকে বেজোড় অবস্থায় ইলেকট্রন প্রবেশ করান, এই যে বেজোড় অবস্থায় ইলেকট্রন প্রবেশ করালাম, এই যে বেজোড় অবস্থায়, এই যে বেজোড় অবস্থায়। তাহলে এটা কিন্তু বেজোড় অবস্থায় আমি ইলেকট্রন প্রবেশ করাইছি। এবং এনার 2 নাম্বার শর্তটা ছিল যে বেজোড় যে ইলেকট্রন গুলো ছিল সেগুলোর কিন্তু স্পিন কি হবে? একমুখী হবে। তাহলে একমুখী ইলেকট্রন হলে আপনি যদি এটাকে এইরকম করেন, তাহলে প্রত্যেকটারই কিন্তু ঘূর্ণনটা এরকমই হবে। এটাই ছিল আমাদের কি ছিল? এটাই ছিল আমাদের হুন্ডের নীতি। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে হুন্ড আসলে যে কথাটা বলার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে সর্বপ্রথমে বেজোড় অবস্থায় ইলেকট্রন প্রবেশ করবে, এবং এই বেজোড় ইলেকট্রন গুলোর স্পিন হবে একমুখী, এই যে একদিকে ঘুরতেছে। এটাই ছিল আমাদের হচ্ছে হুন্ডের নীতি। আমরা এখন জানবো হচ্ছে পাউলির বর্জন নীতি। আসলে পাউলির বর্জন নীতিটা কি? বিজ্ঞানী পাউলি আমাদেরকে যে কথাটা বলেছিলেন যে একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান আসলে কখনোই সমান হবে না। তাহলে আপনাকে ফিক্সড করে নিতে হবে একটা পরমাণু, তারপর ফিক্সড করতে হবে যে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান আসলে কখনোই সমান হবে না। তাহলে এই বিষয়টা যদি আমরা একটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি নিলাম এখানে হচ্ছে হিলিয়াম নিলাম, যেখানে হচ্ছে যার পারমাণবিক সংখ্যা বলতে পারেন এটা 2, সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কত হবে?
1s2 হবে। তাহলে এখানে কটা ইলেকট্রন রয়েছে? দুইটা ইলেকট্রন রয়েছে। আমি একটা E1 দিয়ে ডিনোট করলাম, একটা হচ্ছে E2 দ্বারা ডিনোট করলাম। তাহলে এই যে E1 ইলেকট্রন রয়েছে, এই E1 ইলেকট্রনের জন্য আপনি n এর মান কত পাবেন? এটা কত নম্বর শক্তি স্তরে ছিল? 1 নম্বর শক্তি স্তরে না? তাহলে এখানে 1 পাবেন। তাহলে এখানে L এর মান কত পাবেন? n এর মান যদি 1 হয় তাহলে L এর মান কত হবে? 0 হবে। তাহলে এখানে যদি L এর মান 0 হয়, সেক্ষেত্রে M এর মান কত পাবেন? M এর মানও 0 হবে। আমরা জানি কত হবে M এর মান? M এর মান হচ্ছে 0 হবে। এবং M এর মান যদিও 0 হয়, এখানে আসলে S এর মান আপনি কত পাবেন? তাহলে একটা ইলেকট্রনের যদি আপনি স্পিন ঘড়ির কাঁটার দিকে ধরেন, তাহলে এটাকে +12 আপনি পেয়ে যাবেন। এখন আমরা যদি E2 ইলেকট্রনের জন্য নির্ণয় করার চেষ্টা করি, তাহলে প্রধান শক্তি স্তরের মান কত হবে? কোয়ান্টাম সংখ্যার মান 1 হবে। L এর মান ঠিকই 0 হবে, M এর মান ঠিকই 0 হবে, কারণ L এর মান 0 হলে M এর মান 0 হয়। এবং এক্ষেত্রে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা কত পাবো? তাহলে আমরা জানি যে দুইটা ইলেকট্রন কিন্তু একটা যদি একদিকে ঘুরে, অপরটা কিন্তু বিপরীত দিকে ঘুরবে। তাহলে একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে অপর ইলেকট্রনটি অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এখানে +12 এর জায়গায় এখানে আমাদের কত হবে? -12 হবে, -12 হবে। বিজ্ঞানী পাওলি কিন্তু এই কথাটাই বলেছিলেন যে একটি পরমাণুতে মিনিমাম দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার, মানে যে একটা, দুইটা, তিনটা, এই 4টি কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু কখনোই সমান হবে না। মিনিমাম হচ্ছে এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটাই ভিন্ন হয়ে যাবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি।